নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। কুজোর যেমন শখ হয় চিত হয়ে শুতে, ঠিক সেরকমই নীতি আয়োগের শখ হয়েছে দেশবাসীকে একটা জলজান্ত মিথ্যে বিশ্বাস করাতে। সম্প্রতি নীতি আয়োগের সিইও বি.ভি. সুব্রমণিয়ম তিনি ঘোষণা করলেন যে অবশ্যই আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর একটি তথ্য ওপর নির্ভর করে তিনি ঘোষণা করলেন যে ভারত জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে পরিণত হয়েছে, যা সর্বৈব একটি মিথ্যা কথা। সামনে বিহারের ভোট আসন্ন এবং অপারেশন সিন্দুরে অবশ্যই অপারেশন সিন্দুরে এখনো পর্যন্ত 10 বার তার যে সিজফায়ার বা অপারেশন সিন্দুরের যে ঘাতপ্রত্যাঘাত থামানোর যে প্রয়াস, 10 বার ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত বললেন যে তার মধ্যস্থতায় এই সিজফায়ার ঘটেছে। এবং পেহেলগাঁওয়ের বাইসারানে গত 22 এপ্রিলের যে নারকীয় হত্যালীলা, তার যে সুরক্ষার ব্যর্থতা, তো এই সব কিছুর দিক থেকে দৃষ্টি ঘোরাতে নীতি আয়োগের হঠাৎ করে এই ঘোষণা, এবং এটি একটি সত্যি মিথ্যা ঘোষণা। মানে আগে বা এখনো আমরা জানি যে রাজনৈতিক নেতারা মিথ্যা কথা বলতে অভ্যস্ত, কারণ প্রতিশ্রুতি তারা দিয়ে থাকেন, তো এইটি তাদের স্বভাবসিদ্ধ একটি আচরণ। কিন্তু এখন দেখা যাচ্ছে আমলারা তারাও ওনাকে খুশি করতে এতটাই মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন, যা সত্যি ভাবলে অবাক লাগে। সিইও সাহেব জানতেন, এই সিইও সাহেব ইনি তো জানতেন, জেনে শুনে এই মিথ্যেটা প্রচার করা হলো, এবং যেটা কিন্তু গদি মিডিয়ার রাত 8টা-9টার কলতলাতে কোথাও কিন্তু প্রচার হলো না। ওই একবার শুধু দেখিয়ে দেওয়া হলো যে 4 নম্বরের অর্থনীতিতে দেশ এসছে, ব্যাস এইটুকুই, দ্যাটস ইট, আর কোথাও নয়। এবং শুধু তাই নয়, এর কলতলাতে মানে এই যে 8টা-9টায় যে গদি মিডিয়ার যে কলতলাগুলো বসে শুরু হয়, কলতলা যে শুরু হয়, তাতে কেন প্রচারটা হলো না? যখন সেখানে প্রচার হলো গত কয়েকদিন আগে যে করাচি দখল হয়ে গেছে, তারপর জানা গেল যে সেটি মিথ্যা। কিন্তু কলতলা কিন্তু শুরু হয়েছিল 8টা-9টার এই গদি মিডিয়ার টক শোতে। এটা কিন্তু আনা যাবে না, কারণ এটা এতটাই নড়বড়ে একটি মিথ্যা, যেটাকে তথ্য নির্ভর সত্যের সাথে আলোচনা, ডিবেট শো, টক শো করাই যাবে না, তাহলে এই ঝুলি থেকে আসল সত্যগুলো বেরিয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে ইন্টারন্যাশনাল এই যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা কি বলেছিল, তাদের একটা অনুমান তারা প্রকাশ করেছিল যে ভারতের জিডিপি জাপানকে এই 2025 সালের মধ্যে টপকে যেতে পারে। 2025 সাল শেষ হতে এখনো প্রায়, হ্যাঁ আজকে মে মাসের 31 তারিখ শেষ, তাহলে এখনো 7 মাস, আমি জুন যদি ধরে নিই 6 মাস, এখনো 6 মাস বাকি আছে 2025 সাল শেষ হতে। আইএমএফ এর অনুমান ছিল 2025 সালের ভারতের জিডিপি জাপানকে টপকে যেতে পারে। জিডিপি একটি দেশের, একটি রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতি কখনোই নয়। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর নির্ভর করে একটি রাষ্ট্রের অর্থনীতি যে কখনোই প্রস্ফুটিত হতে পারে না বা নির্ভরশীল নয়, তা অর্থনীতি নিয়ে পড়াশোনা করা প্রথম বর্ষের ছাত্রছাত্রীটিও খুব ভালো করে জানে। আমি জানি না সিইও সাহেব কেন এই মিথ্যাচারিতার আশ্রয় নিলেন, শুধুমাত্র তাকে খুশি করতে। যদিও আমলারা তাকে খুশি করতে যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন, তাদের উত্তরতর শ্রীবৃদ্ধিও তো ঘটছে দেখা যাচ্ছে। আইএমএফ এর এই তথ্য, যেখানে জিডিপি কে বলা হয়েছিল যে জাপানের জিডিপি কে টপকে যেতে পারে, এখন জাপানের সাথে বলা হলো যে আমাদের এই নীতি আয়োগে যে ভারত জাপানকে টপকে বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনীতির দেশ। এটা কখনো হয়? একটা অর্থনীতি
একটা রাষ্ট্রের অর্থনীতি দেখতে গেলে শুধু সেই রাষ্ট্রের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি ওপর নির্ভর করে না, শুধু তাতে থাকে এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ মানবীয় জনকল্যাণ সূচক, সেইটিও তো নির্ভর করে। তথ্য অনুযায়ী আসুন একটু তথ্যটা দেখি, তথ্য কি বলছে। তথ্য, সবকিছুই তো তথ্য ভিত্তিক। আমি বললাম নীতি আয়োগের একটা বৈঠক ডাকলাম এবং বৈঠক ডেকে সেখানে ঘোষণা করে দিলাম শুধুমাত্র বিহারের রাজনীতি, বিহারের যে ভোট আসন্ন তাতে রাজনীতির হাওয়াটাকে উত্তপ্ত করার জন্য, তা তো নয়। রাষ্ট্র তো আর সর্বত্রই গোবলয় হয়ে যায়নি। হ্যাঁ, কমেন্ট সেকশনে এসে গালিগালাজ করা যেতে পারে, তাতে তো শিক্ষা বা শিক্ষিত ব্যক্তি বিলুপ্ত প্রায় হয়ে যাবে না। শিক্ষাটা তো শিক্ষাই থাকে, সত্যটা তো সত্যই থাকে, সাহসী বিশ্লেষণটাও সাহসী থাকে। জাপানের মাথাপিছু গড় আয় আজকের দিনে যা, তা তো চতুর্থ কেন, মানে ওই দিকে যাওয়ার ভাবনা চিন্তাও আসে না। আগে আমার নিজের ঘরেরটা দেখি। ভারতবর্ষের আইএমএফ অনুযায়ী ভারতবর্ষের গড় মাথাপিছু আজকের দিনে বার্ষিক $2880 বার্ষিক, যেটা ভারতীয় মুদ্রায় মাসিক টাকা হচ্ছে ওই 19,200 টাকা সামথিং। এটা কিন্তু গড়, এই গড় হিসেব আইএমএফ এর তথ্য অনুযায়ী এটা গড় হিসেব, এবং এই গড় হিসেবে কিন্তু আম্বানি, আদানি, রাম, রহিম, ফুচকাওয়ালা সবাইকে ধরেই কিন্তু এই গড় আয় ধরা হয়েছে। মানে যে বাড়িতে একটা বেকার ছেলে রয়েছে, যে চাকরির জন্য ছটফট করছে, এই তথ্যে কিন্তু তাকেও ধরা হয়েছে যে গড় আয়। গড় আয় বলতে কিন্তু সকলে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, গড় আয় মাথা পিছু দেখানো হচ্ছে ভারতের 19,200 টাকা এবং বার্ষিক $2,880, যেটা ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতীয়রা জানে যে এটা কখনোই নয়। 19,200 তো অনেক দূরের ব্যাপার, এখানে 9,000 টাকা পেতে গেলেও খুব কষ্ট করতে হয়, এটা বাস্তব সত্য কথা। 6,000 টাকা কি তার কমেও এখানে শ্রমের বিনিময়ে মানুষ পারিশ্রমিক পায়। সেখানে এই যে আজকে ভারতবর্ষের এই যে 2025 সালে এই যে 77 বছর স্বাধীনতার পর ভারতীয়র মাথা পিছু গড় আয়, যেটা বললাম ভারতীয় হিসেবে যে 5,500 টাকা ন্যূনতম বেতন আছে, কিন্তু আইএমএফ এর তথ্য অনুযায়ী এটা হলো 19,200, যা এই মাথা পিছু আয়টা জাপানে ছিল 50-এর দশকে, মানে আজ থেকে 70 বছর আগে। 50-এর দশক মানে তখন সিনেমায় দিলীপ কুমার, 50-এর দশক মানে তখন দিলীপ কুমার, মধুবালা, এদের টাইম। জাপানের মাথাপিছু গড় আয় এই 19,200 আইএমএফ এর তথ্য অনুযায়ী আজ থেকে 70 বছর আগে ছিল। যে আপনারা এই যে মিথ্যাচার করছেন বা যে গদি মিডিয়া এই খবরটা এড়িয়ে গেলেন, এই গদি মিডিয়ার তাবৎ অনেক সিনিয়র এডিটর, মালিক, বাই, আমলাদের মধ্যে অনেকেই জাপানে গিয়েছেন। তারা পরখ করেছেন যে 70 বছরের নিরিখে ব্যবধানে জাপান আজ কতটা উন্নতশীল সব দিক থেকে। যদি পরিবহন ধরতে হয় তাহলে মোদিজির স্বাদের বন্দে ভারত জাপানে তো তালিকার মধ্যেই আসবে না, একদম বাস্তব কথা। এটা কেউ মানুক চাই না মানুক, এটাই সত্য কথা। স্বাস্থ্য চতুর্দিক তাকালেই আপনারা দেখতে পাবেন, শিক্ষা সেটাও প্রকাশিত। জাপানের স্বাস্থ্য শিক্ষা বিশ্বের সেরা স্বাস্থ্য শিক্ষা যে তালিকা রয়েছে তাদের সমতুল বা সেই তালিকার মধ্যেই পড়ে। স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, দারিদ্রতা সবকিছুই। জাপানের বর্তমান মাথাপিছু আজকের দিনে দাঁড়িয়ে জাপানে বর্তমান মাথাপিছু গড় আয়, আইএমএফ এর তথ্য, যে আইএমএফ এর একটা অনুমান ধরে নীতি আয়োগের সিইও বি.ভি. সুব্রমণ্যম বলে দিলেন যে ভারত জাপানকে টপকে বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়েছে। সেই জাপানের বর্তমান গড় আয় মাথাপিছু যদি সেটা বার্ষিক হয়
তাহলে $34,000, আর মাসিক যদি হয় ভারতীয় টাকায়, ভারতীয় মুদ্রায় 2,26,000। ভাবুন, এখানে 19,200 মাসিক গড় আয়, ওখানে 2,26,000। তফাৎটা শুধু আপনারা একবার ক্যালকুলেশন করুন। 4 নম্বর তো অনেক দূরে, জাপান তো অনেক দূর। যে 10টি দেশ রয়েছে শক্তিশালী অর্থনীতি, এই অর্থনীতির নিরিখে, সেই 10টি দেশের 10 নম্বর তালিকায় রয়েছে আমেরিকা। অর্থাৎ জাপানকে টপকে চলে গেলাম, তথ্য কিন্তু বলছে টপকাতে পারিনি। জিডিপি টপকে যাওয়া, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট টপকে যাওয়া, মূল অর্থনীতি টপকে যাওয়া, দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে, বিস্তর ফারাক। সেটা কেউ মানুক, অন্ধভক্ত মানুক চাই না মানুক, তাতে অর্থনীতির কিচ্ছু যায় আসে না। অর্থনীতি কোনো অন্ধভক্ত গদি মিডিয়ার চিৎকারে চলে না। অর্থনীতিটা অর্থনীতির মতন করেই চলবে, কারণ অর্থনীতি অঙ্ক, অঙ্ক কারোর পোশাক গোলাম নয়। অঙ্ক অঙ্কের হিসাব মতনই চলবে। অদ্ভুত ব্যাপার যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নিয়ে যখন কথা হয়, তখন ভারত থেকে বহু মানুষ শ্রমের জন্য শ্রমিক হিসেবে সৌদি আরবে যাচ্ছেন। সৌদি থেকে কিন্তু কেউ এখানে দিনমজুরি খাটতে আসে না, একদম বাস্তব কথা। সেই সৌদির জিডিপিটা কতটা? সৌদির জিডিপি ভারতের থেকে অনেক কম, $1.1 ট্রিলিয়ন। আর ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির হার $4 ট্রিলিয়ন। অথচ সেই সৌদিতে মাথাপিছু গড় আয় যদি দেখা যায়, সেখানে বার্ষিক $30,000, আমাদের বার্ষিক $2,880। আর সৌদি আরবে গড় মাথাপিছুর আয় হচ্ছে $30,000। মাথাপিছু আয়ের এই যে মাথাপিছু আয়, এর তো একটা তালিকা হয়। এর যে তালিকা, মাথাপিছু আয়ের এই যে তালিকা, তাতে 197টা দেশের মধ্যে ভারতের অবস্থান এই মুহূর্তে 135 নম্বরে। এবং এই সৌদি আরব, যে সৌদি আরবের জিডিপির রেট ভারতের থেকে অনেকটাই কম, $1.1 ট্রিলিয়ন, তার র্যাঙ্ক 15 নাম্বার। তফাৎটা বুঝেছেন? মিথ্যা বলার, মিথ্যা প্রচার করার এবং শুধুমাত্র ভোট রাজনীতিকে কেন্দ্র করে আত্মপ্রচার করার একটা সীমা থাকে। যে প্রচারটা নীতি আয়োগ করলেন, অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে নীতি আয়োগ, এরা বড় বড় কথা বলে, এরা আজাদ হিন্দ বাহিনীর টুপি পরে কর্তব্য পথে সুভাষচন্দ্রের স্ট্যাচু উদ্বোধন করেন, আর কিছু অন্ধ ভক্ত রয়েছেন যারা সুভাষ প্রেমীর নাম করে নাটক করে, তারা চুপ থাকে যখন সুভাষচন্দ্র বসু তৈরি করে দেওয়া প্ল্যানিং কমিশনকে বদলে নামকরণ করা হয় নীতি আয়োগ, তখন চুপ থাকে। এই নীতি আয়োগ তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বোস, এবং সুভাষচন্দ্র বসু এর নাম দিয়েছিলেন প্ল্যানিং কমিশন, সেটা বদলে হয়ে গেল নীতি আয়োগ। বেশ, সেই নীতি আয়োগের গরিমা ক্ষুণ্ণ হচ্ছে, রাষ্ট্রের অবস্থান ক্ষুণ্ণ হচ্ছে। এক তো ক্ষুণ্ণ হয়েছেই, ডোনাল্ড ট্রাম্প বারবার 10 বার বলছেন আমার মধ্যস্থতায় এই ঘাত প্রত্যাঘাত বন্ধ হয়েছে। মোদিজি চুপ, তার বিদেশ মন্ত্রী বিদেশ মন্ত্রক চুপ, বিদেশ সচিব তথ্য দিতে আসলে তার পরিবার, তার মেয়েকে অকথ্য ভাষায় ট্রোল করা হয় এই অন্ধভক্তরা। সাহসের সাথে সাহসী বিশ্লেষণ সত্যের সাথে তুলে ধরতে আসলে আননেসেসারি ভাবে যেরকম কুকুর চিৎকার করে পাড়ার মোড়ে, সেরকম চিৎকার করতে থাকে কমেন্ট সেকশনে সেই অন্ধভক্তরা, যাদের কাছে তথ্য নেই। দেশের নাম, দেশের শাসক বদনাম করছে, দেশ বিরোধী তখন হয় না, আর সেটার সত্য সাহসী বিশ্লেষণ তুলে ধরলে কমেন্ট সেকশনে এসে দেশ বিরোধী বলা যায়। এদের শান্তির ছেলে ছাড়া আর কি বলবো বলুন? এরা তো শান্তির ছেলেই। পেটে নেই জ্ঞান, মুখে হরে কৃষ্ণ নাম, পেটে নেই জ্ঞান, মুখে ঝাই শ্রীরাম নাম। আরে আগে সত্যটা জানতে হবে তো, আপনি মানুন চাই না মানুন, সত্য সত্যই থাকে, সত্য কখনো বিকৃত হয় না। আপনার মানতে ইচ্ছে হলে মানবেন, আপনার চাড্ডা চাটতে ইচ্ছে হলে চাটবেন, সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যটা সত্যই থাকে। শুধুমাত্র জিডিপির ওপরে অর্থনীতি নির্ভরশীল নয়, তার সাথে এই যে প্রথমে বলেছিলাম
হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI 2023 সালে এই HDI যে র্যাঙ্কিং আনা হয়েছিল তাতে পয়েন্টে ভারতের যে পয়েন্ট ছিল তা ছিল 0.685, মানে 130 নম্বর, এবং জাপান 2023 সালে ছিল 0.925 বিশ্বের সেরাদের তালিকায়। আমি আগেই বললাম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেখানে এই অর্থনীতিরই একটি পার্ট, এবং সেখানে দেখা হয় সেই রাষ্ট্রের দারিদ্রতা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, যেখানে 80 কোটি মানুষকে সরকারি সুবিধা দিয়ে চালাতে হয়, যেখানে লক্ষ্মীর ভান্ডার, লাভলি বেহানার মতন প্রকল্প এখনো দিয়ে যেতে হয়, যেখানে ফ্রিতে রেশন দিতে হয়, সেখানে জাপানকে টপকে ওই 4 নম্বরে অর্থনীতি চলে গেল। এত মিথ্যাচার, এই মিথ্যাচার ছাড়া আর কি হয়? শুধু তাই নয়, এই খবরটার যে কোনো রকম গুরুত্ব নেই তা ব্যবসায়িক সম্পর্কিত যে সংবাদপত্র ইকোনমিক টাইমস গুরুত্ব না দিয়ে 6-7 পাতায় এই খবর প্রকাশিত হয়, গুরুত্বই নেই। যদি জাপানকে টপকে ভারত 4 নম্বরে চলে যেত, শুনুন, শেয়ার মার্কেট খুব সেন্সিটিভ একটা জায়গা, তাহলে তার প্রতিফলন ভারতীয় মার্কেটে দেখা যেত। ভারতীয় মার্কেটে বিগত কয়েকদিন, মে মাসের শেষের দিকের কয়েকদিন সাংঘাতিক অবস্থা ছিল। নিফটি, মানে NSE, BSE সর্বত্রই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মধ্যে নিফটির ইন্ডেক্স, ব্যাংক নিফটি সর্বত্র ডাউন ছিল। উঠে যাওয়ার তো ভারত, মানে মার্কেট তো তাহলে ওঠার কথা ছিল। ভারতীয় মার্কেট পরিষ্কার জানান দিল সর্বৈব মিথ্যা একটি কথা, এবং সর্বৈব মিথ্যা একটি খবর, নীতি আয়োগের এই ঘোষণা। শুধু তাই নয়, তথ্য বলছে এই যে জিডিপি হোক বা অর্থনীতি হোক বা এই HDI হোক, এই সবটাই তো নির্ভর করে সেই রাষ্ট্রের রাষ্ট্রবাসীর ওপর, জনগণের উপরে। আমাদের এখানে তথ্য বলছে ভারতবর্ষের 1% মানুষের হাতে রয়েছে দেশের বিপুল সম্পদ পরিমাণ, এবং যার পরিমাণ শতকে 40.5 শতক। এই 1% ধনীর আয় কিন্তু বেড়েই চলেছে, সম্পত্তি বেড়েই চলেছে, আর এর মধ্যে আমাদের সকলের আয়টাকেও কিন্তু গড় আয়ের লিস্টে দেখানো হচ্ছে, যা আদতে নয়। 1% মানে 1,40,00,000। এই 1,40,00,000-এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, বা এই যে 40.5% সম্পদ শুধু তাদের হাতে, এই যে ধনীর যে পরিমাণ 1%, এই 1%কে যদি ভারতীয় অর্থনীতির এই যে জিডিপি যদি তুলে নেওয়া হয়, ভারতের জিডিপিটা এক ধাক্কায় 40% নেমে যাবে। এবং এই 40% নেমে গেলে ভারতের জিডিপির যে অবস্থা হবে তা আফ্রিকার কোনো একটি গরিব দেশ তার সমতুল্যই হবে। অন্ধভক্তরা মানুক চাই না মানুক, এটাই সত্য, এটাই অর্থনীতি, এটাই বাস্তবতা। মানলে না মানলে কিচ্ছু অর্থনীতির যায় আসে না, অর্থনীতি অর্থনীতির মতনই চলবে। এবং এর গুরুত্ব যে নেই তা আগেই বললাম, ভারতীয় বাজার, স্টক মার্কেট পরিষ্কার জানান দিয়েছে। শুধু তাই নয়, ব্যবসায়িক সংবাদপত্র ইকোনমিক টাইমস গুরুত্ব না দিয়ে 6-7 পাতায় ঠেলে দিয়েছে। সব থেকে অদ্ভুত ব্যাপার, গদি মিডিয়ার কোনো চ্যানেল কোনো টকশো কলতলা শুরুই করতে পারেনি, এত বড় মিথ্যা। দেখুন, মিথ্যাটাকে মিথ্যা বলার সাহস রাখা উচিত সকলের, কারণ এই যে অর্থনীতি বলা হচ্ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপির হার হোক বা যাই হোক, ট্যাক্সটা কিন্তু আমাদেরকেই দিতে হয়, করটা কিন্তু আমাদেরকেই দিতে হয়। সরকারের উচিত সবসময় সঠিক তথ্য পরিবেশনা করা, তাতে রাষ্ট্র এবং রাষ্ট্রবাসীর সম্মান উঁচুতে ওঠে, খর্ব হয় না। কিন্তু নীতি আয়োগের সিইও সাহেব BV সুব্রহ্মণ্যম শুধুমাত্র ভোট রাজনীতির হাওয়া গরম করতে এবং ওনাকে খুশি করতে চাটুকার হিসেবে পরিচয় দিয়ে
যে মিথ্যা তথ্য পরিবেশন করলেন, তাতে শুধুমাত্র দেশের সম্মান, দেশবাসীর সম্মান বিশ্বের কাছে ছোট হলো তা নয়, বর্তমান শাসকের মিথ্যাচারিতা আরো একবার প্রকাশিত হলো। ভাবুন, সাহসের সাথে দৃপ্ত কণ্ঠে ভাবার অভ্যাস করুন এবং প্রশ্ন করুন। আর কয়েকদিন পর যখন মিত্র বলে ডেলি প্যাসেঞ্জারই করতে আসবে, পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা তাদেরই ভক্তকুল, তারই ভক্তকুল, তাদেরকে এই প্রশ্নগুলো করুন, এত মিথ্যাচার কেন? সত্যের সাথে দৃপ্ত কণ্ঠে, সাহসের সাথে সাহসী কথা বলুন, নির্ভয়। ভালো থাকবেন। জয় হিন্দ। সত্যমেব জয়তে। নমস্কার।